আজকে অনেক বছর পরে পলাশের সঙ্গে কথা হচ্ছে এবং জানতে পারলাম সে একসময় ফ্লেক্সি লোডের দোকান চালাইতো, কম্পিউটার ফটোকপির দোকান চালাইতো। সেখান থেকে আজকে তার কোটি কোটি টাকার ব্যবসা। আসসালামু আলাইকুম দর্শক, আজকের আড্ডাটা একটু স্পেশাল। আজকে একজন উদ্যোক্তার সঙ্গে আড্ডা দিচ্ছি, একজন সফল উদ্যোক্তার সঙ্গে আড্ডা দিচ্ছি, যে সফল উদ্যোক্তা একাধারে আমার বন্ধু। দীর্ঘদিন ওর সঙ্গে আমার যোগাযোগ নাই, হঠাৎ করেই কাকতালীয় ভাবে যোগাযোগ। তো তার সেই উদ্যোগের গল্পটা আজকে আপনাদেরকে শোনাবো। পলাশ, কেমন আছিস? আলহামদুলিল্লাহ বন্ধু, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। পলাশের সঙ্গে আমার পরিচয় 2000 সালের দিকে বোধহয়। নিউরালের একটা আইটি বেসড একটা ইউনিভার্সিটি, কম্পিউটার সায়েন্স বলা যায় না, আবার আমাদের সাবজেক্টটা ছিল সিআইএস, সার্টিফিকেট সেন্স ইনফরমেশন সিস্টেম, এরকম একটা। আইসিসিএস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আন্ডারে আমরা দেশে বসে পড়ালেখা করতাম। তো যাই হোক, হঠাৎ করে দেখি পলাশ গায়েব। তো আজকে অনেক বছর পরে পলাশের সঙ্গে কথা হচ্ছে এবং জানতে পারলাম সে একসময় ফ্লেক্সি লোডের দোকান চালাইতো, কম্পিউটার ফটোকপির দোকান চালাইতো। সেখান থেকে আজকে তার কোটি কোটি টাকার ব্যবসা। তো সেই উদ্যোগের কথা, সেই উদ্যোক্তার সেই পেছনের গল্পের কথা একটু শুনতে চাই আমরা। কিভাবে শুরু হইলো, কোত্থেকে শুরু হইলো, তারপরে এই পর্যন্ত আসতে কি কি চড়াই উৎরাই পার হতে হইলো। আলহামদুলিল্লাহ, আমি পিএল কে হঠাৎ করে পেয়ে গিয়েছি। আমরা দূর থেকে দেখতাম বন্ধু তোমাকে। হ্যাঁ, তুমি তো ফেমাস, মানে স্টার, আর আমরা হলাম তো সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ দূর থেকে দেখতাম, দোয়া করা আর ওই যে অন্যর সাথে গল্প করে মজা নিতাম। ওই যে দেখছো নাটকে যে ঘুরছে না, ও কিন্তু আমার বন্ধু, আমরা একসাথে পড়তাম, আমরা একসাথে অনার্স করছি। হ্যাঁ, তারপরে এরকম বলতে বলতে এখনো বলে বেড়াই এবং মজাই লাগে। হ্যাঁ, তো অপূর্ব স্যারের কথা বলি, যে উনি আমাদের স্যার ছিল। তো আমার ছেলে মেয়েকেও যখন বলে, তারাও এখনো অবাক হয়ে যায় যে অপূর্ব তোমার স্যার ছিল, কিন্তু স্যার তো এখন ইয়াং আছে, তুমি বুড়া হয়ে গেছো কেন? এরকম কিছু বিষয় ছিল আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে আমরা অনার্স কমপ্লিট করে আমি 2009 সালে বাড়িতে আসি। বাবা মার একমাত্র ছেলে হওয়ার কারণে আহ, আসতে হয়েছে। সামহাও আসতে হয়েছে, কারণ একটা বোন আর আমি, তো বোন যখন বাইরে চলে গিয়েছে তখন মা অসুস্থতার কারণে, স্বভাবত কারণে আমাকে বাড়ি থাকতে হয়েছে। তো বাড়ি এসে হঠাৎ করে কি করব, পড়ে আসছি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এখন বাড়িতে থাকবো তো কি করব। তো তখন আমার হাতে শুরু হলো মূলত চিংড়ির ঘের। সাতক্ষীরা তো চিংড়ির ঘের বিখ্যাত, তাই না? সাতক্ষীরা চিংড়ির ঘের ছিল। তো আমি তো এর সাথে অভ্যস্ত না, মানে এই কাদা পানি এগুলোর সাথে অভ্যস্ত না। তারপরেও ছোট আকারে 2টা চিংড়ি ঘের শুরু করলাম। আর সেই সাথে আমি যেহেতু কম্পিউটার জানা লোক, তো একটা কম্পিউটারের দোকান দিলাম আর কি। শুকতারা কম্পিউটার নাম ছিল। তো সেই শুকতারা কম্পিউটারে শুধু কম্পিউটার হয়তো হবে না, ওর সাথে ফ্লেক্সি লোড ছিল, ফটোকপি ছিল, অফিসের পাশে একটা দোকান, মানে উপজেলা প্রপারে। তো সেটা দিয়ে অনেকদিন চলা। এবার চলতে 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 মোটামুটি এলাকাতে একটা পরিচিত হওয়ার পরে, আস্তে ধীরে বাবার রিটায়ারমেন্টের পরে আমারও কিছু টুকটাক জমানো, মানে কিছু সহযোগিতা নিয়ে আমরা শুরু করলাম সোনার বাংলা শপিং সেন্টার। সোনার বাংলা শপিং সেন্টার, এটা হলো একটা, তখন 2017 সালে, তখন এই কনসেপ্টটা শ্যামনগর মানে সাতক্ষীরার মধ্যে একেবারেই নতুন। সাতক্ষীরা জেলা শহরে একটা শপিং সেন্টার ছিল, চায়না বাংলা শপিং সেন্টার, যেটা কিনা ওই যে এগোরা মিনা বাজার এই ধরনের, কিন্তু আমাদের এখানে তখন এই ধরনের কনসেপ্ট গুলো একেবারেই ছিল না। তো তখন থেকে একটা চিন্তা ভাবনা ছিল, সাতক্ষীরার চায়না বাংলা শপিং সেন্টার দেখে, যে আমি আমার এলাকাতে এরকম করতে পারি কিনা। সাতক্ষীরা জেলা শহর থেকে আমাদের উপজেলা শহর এটা প্রায় 50 কিলোমিটার দূরে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর উপজেলা, এবং মোটামুটি ভাবে খুব বেশি অবহেলিত উপজেলা বলা চলে। তবে চিংড়ির কারণে, সুন্দরবন থাকার কারণে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থাটা সেই সময় বেশ ভালোই ছিল। করোনার পরে একটু অবস্থা খারাপ, কিন্তু আসলে এখানে ইকোনমিক্যাল সিচুয়েশন খুবই ভালো, এবং যে কোনো জেলা শহরের তুলনায় কোন অংশে উপজেলা শহরকে কম বলা যাবে না।
তো সেরকম একটা চিন্তা চেতনা থেকে আমরা শুরু করলাম সোনার বাংলা শপিং সেন্টার। সেখানে আমরা মোটামুটি ছোট আকারে চেয়েছিলাম যে স্ট্যান্ডার্ড কিছু পিপল যারা আছে যারা এক জায়গায় ঢুকে বা এক জায়গায় প্রবেশ করবে, সবকিছুই যেন হাতের নাগালে পায়। গ্রোসারি, তারপরে কসমেটিক্স, গার্মেন্টস, জেন্টস, লেডিস, বেবিস, শুজ, এবং সাথে একটা ফাস্টফুডের ব্যবস্থা করলো। তো আমরা যখন এটা প্রচার করা শুরু করলাম, পহেলা বৈশাখ আমাদের মনে আছে, বৈশাখের অনুষ্ঠানটা আমরা সোনার বাংলা শপিং সেন্টার নাম দিয়ে আমরা স্পন্সর করলাম। আমাদের তৎকালীন টিএনও মহোদয় মঞ্জুরুল স্যার, উনি বর্তমানে এডিসি বা এখন জয়েন্ট সেক্রেটারি খুব সম্ভব, উনি আমাকে সুযোগ দিলেন যে এই যে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা আপনি তাহলে স্পন্সর করেন বা আপনার অ্যাড গুলো এখানে দেন। তো আমরা তখন অ্যাড দিলাম এবং উদ্বোধনের 2 দিন আগেই আমরা কাস্টমার আমাদের মধ্যে একেবারে মানে ভেঙে ঢুকে যাওয়ার মতো অবস্থা, এরকম বেশ সাড়া ছিল। সেইখান থেকে শুরু, তারপর থেকে অনেক চড়াই উতরাই, করোনা আছে, একটু একটু করে আসলে বলা যাবে। আমরা যে এখনো পুরোপুরি সফল বা ব্যর্থ এটা বলা যাবে না, কিন্তু আমরা সফলতার পথে। এখনো আমরা করোনার ধাক্কা কাটাই উঠতে পারিনি, কিন্তু আল্লাহ আমাদেরকে রাখছে এবং আশা রাখি আমরা ইনশাল্লাহ পারবো। যেমন এখন সোনার বাংলা পরিবার নাম দিয়েছি আমরা, কারণ আমাদের অনেকগুলো ছিল, উইংস আছে, যেমন আমাদের রেস্টুরেন্ট, চাইনিজ আইটেম আছে, মিনি চাইনিজ আছে, এবং মূলত আমরা সুন্দরবন বেস ট্যুরিজমটা করি। এবং আমি এটাও এই কষ্টের একটা ফসল হলো, বর্তমানে আমি গ্রেটার সুন্দরবন ইকো ট্যুরিজম সোসাইটি, যেটা কিনা আপনার সাতক্ষীরা, মোংলা, খুলনা, বাগেরহাট, এখানে যে সুন্দরবন বেস যে ট্যুরিজম গুলো হয়, এখানের ইউএসএইড কর্তৃক একটা সংগঠন গ্রেটার ইকো ট্যুরিজম সোসাইটির আমি এক্সিকিউটিভ মেম্বারও হয়েছি। তো সেই তুলনায় মোটামুটি অ্যাডভেঞ্চার ট্যুর থেকে শুরু করে লাক্সারিয়াস ট্যুর 5 স্টার মানে সবগুলোতে আমাদের একটা দখল আছে এবং মোটামুটি সবাই খুশি। এই ছিল প্রথম থেকেই একটা ওভারঅল ভিউ। এর মধ্যে আমরা সামাজিক কিছু কাজ করেছি। আমাদের একটা স্কুল যেখানে 250-র মতো বাচ্চা ছিল যারা কিন্ডারগার্টেন, আমরা সার্ভিস দিয়েছি একেবারে রুট লেভেলে। এখানকার মানুষকে এই প্রযুক্তির কাজগুলো বা এই আধুনিক যে কেনাকাটা পলিসি স্ট্যান্ডার্ড এগুলো করতে পেরে ভালো লেগেছে এবং সবাই সোনার বাংলাকে একটা নিজের পরিবার বা নিজের প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করেছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার। টাকা পয়সার চেয়ে এই আন্তরিকতা বা ভালোবাসাটা ছিল সবচেয়ে দেখার মতো। এখনো সেই আশাই সবাই আমাদের সাথে আছে এবং আমরা চাচ্ছি আরো ভালো কিছু করতে। বর্তমানে আজকে তোমাকে নক করার মূল যে জায়গাটা ছিল সেটা হলো, আমরা আজকে বেশ কিছুদিন দেখছি যে সুন্দরবনের মধু নিয়ে সারা বাংলাদেশে একটা বিশাল হইচই পড়ছে আর কি। সুন্দরবনের মধু খাচ্ছে মানুষ, কিন্তু যখন আমরা দেখছি যে আসলে কি খাচ্ছে তারা, সুন্দরবনের মধু খাচ্ছে। আমরা যখন কোনো কাস্টমারকে সুন্দরবনের মধু পাঠাচ্ছি, অনেকেই আমাদেরকে বলছে যে ভাই আপনি কি মধু দিলেন, এটা তো আসলে ভেজাল, এটা খেয়ে তো পেট ব্যথা করছে। কেন? পুরা মধু ফেনা হয়ে গিয়েছে, বোতল কেমন হয়ে গেছে, চেহারা কেমন হয়ে গিয়েছে। তো এই যে জায়গা, আমরা যখন অরিজিনাল গুলো দিচ্ছি তখন তারা আমাদেরকে ডুপ্লিকেট বলছে। তার মানে তখন থেকে মাথায় একটা জিনিস আসছে যে তাহলে সুন্দরবনের মধুর নাম করে অন্যরা যেটা খাচ্ছে আসলে সেটা সুন্দরবনের মধু খাচ্ছে না। সেই তাড়না থেকে আমরাও চেষ্টা করছি এই সুন্দরবনের মধুটার বৈশিষ্ট্য অন্তত সারা বাংলাদেশের মানুষ জানুক এবং এই আল্লাহ তাআলার অপর এক নিয়ামত, এই নিয়ামতটা সঠিক নিয়ামতটা তাদের খাক আর কি, তাদের পরিবারের জন্য, তাদের সন্তানদের জন্য, বা আমাদের ভেজাল খেয়ে যেন আর পেট নষ্ট না করে। তাই এই তাড়না থেকে কিন্তু আমরা মূলত সুন্দরবনের মধুটা নিয়ে কাজ করছি এবং সেই কাজের অংশ হিসেবে বন্ধু তোমার শরণাপন্ন হয়েছি, কারণ তুমি এখন স্টার, তোমার মাধ্যম দিয়ে আমরা মেসেজটা আরো সুন্দরভাবে পৌঁছাতে পারবো আর কি। তার মানে তোর এখন বিজনেস উইং হচ্ছে গিয়ে সুন্দরবনের মধু, সুপার শপ, ট্যুরিজম এবং স্কুল, চারটা উইং কাজ হচ্ছে। স্কুল এবং মানে আমার মানে রেস্টুরেন্ট আর কি। হ্যাঁ, রেস্টুরেন্ট চাইনিজ একসাথে, ফাস্টফুড এটা একসাথে বলা চলে। রেস্টুরেন্ট সবগুলো মিলে আমরা বলছি সোনার বাংলা ফ্যামিলি। তুমি যদি দেখতে পারো, দিস ইজ আওয়ার লোগো, দেখতে পাচ্ছি, লোগো দেখতে পাচ্ছি, এসবি দিয়ে উপরে ক্রাউন। তো সোনার বাংলা নামটা কে দিল?
এই সোনার বাংলা নামটা যখন আমরা এই যে শুরু করি তখন আমরা চিন্তা, জি রবীন্দ্রনাথ ছিল নাকি সোনার বাংলা নামটা? রবীন্দ্রনাথ বলতে পারো। আমরা একটা জিনিস চিন্তা করছিলাম যে একটা প্রথম যখন একটা দিব এমন একটা নাম হওয়া উচিত, সে নামটা যেন মানুষের এক বাক্যে মনে থাকে এবং এমন একটা নাম যেটা মনের মধ্যে গেঁথে যায়। তো আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাদেশি, সোনার বাংলা এটা আসলে মনে প্রাণ মনে ধারণ করি, একটা দেশাত্মবোধক জায়গা থেকেও এটা চলে আসে। তো এখন এই ব্যবসার টোটাল ইনভেস্টমেন্টটা কত আছে তোর এই ব্যবসায়? আসলে যখন আমরা শুরু করেছি যে যা ছিল, ব্যবসা শুরু করতে নামছি ধরে নাও মনে করছি যে 50 লাখ টাকায় হয়ে যাবে, কিন্তু যখন নামার পরে অভিজ্ঞতা দেখছি, আমরা যদিও বিজনেস ম্যানেজমেন্ট পড়ে আসছি কিন্তু প্র্যাকটিক্যাল নামার পরে দেখছি যে আসলে প্র্যাকটিক্যাল আর যে থিওরি একদম আকাশ পাতাল তফাৎ। তো সব করতে করতে এখন ব্যাংক লোন এটা সেটা সমস্ত জায়গায় এন্টারপ্রেনার সে মানে এসএমই লোন, ব্যাংকের সাপোর্ট, এখানে সবকিছু নিয়ে এরকম 3-4 কোটি টাকার মধ্যে মানে চলে আসছে বন্ধু। আর সুপার শপ যখন করতে হয় তখন এখানে আমি দেখলাম যে আমরা অল্প অল্প মনে করছিলাম, কিন্তু ঢুকতে ঢুকতে 12,000 প্লাস আইটেম ঢুকে গিয়েছে মানে সুপার শপের মধ্যে, মানে কোনো কিছু বাদ দেওয়া যায় না। কসমেটিক্স, জায়গা জুড়ে? জি জি, এটার কত স্কয়ার ফিট জায়গার আমাদের জায়গা কতটুকু? সুপার শপটা প্রায় 4,500 স্কয়ার ফিট। 4,500 স্কয়ার ফিটের সুপার শপে 12,000 প্রোডাক্ট সেল হয়। 12,000 প্লাস আইটেম, রাইট। চাল ডাল আটা ময়দা সুজি, হ্যাঁ লিপস্টিক স্নো পাউডার জামা কাপড় জুতা কি নাই, মানে অস্থির অবস্থা। কাস্টমার এসে অল্প দিলে হবে না, মানে একটা কাস্টমারকে আসলে সব রকম, একটা তেল তার অন্তত 10টা ব্র্যান্ড, হ্যাঁ 10 রকম সাইজ। অবাক হয়ে গেছে, আমি তো মনে করছি ধরে নাও 5 লাখ টাকায় আমার বাচ্চাদের ড্রেস কোড হয়ে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার বাচ্চাদের ড্রেস পত্র কিনতে যখন আমি প্রথম ঢুকলাম তো দেখলাম ওদের সাইজের কোনো শেষ নেই, অন্তত 20টা সাইজ। 5 লাখ টাকায় দেখা যাচ্ছে 6 মাস বয়সের বাচ্চা থেকে তোমার 2 বছরের বাচ্চার মধ্যে 5 লাখ টাকায় শেষ হয়ে যায়। তো ব্যবসা বুঝতে বুঝতে অনেক সময় লাগছে বন্ধু, যখন বুঝি তখন আমরা আসলে অনেক মানে ঝামেলায় পড়ে যাই, যে সঠিক পুঁজি না থাকলে আমরা ওই উদ্যোক্তাই থেকে যাই, আমরা আর ব্যবসায়ী হতে পারি না। এর জন্য এখানে একটা ছোট্ট মেসেজ আছে যে আসলে ব্যবসাটা করার আগে অনেক কিছু জানতে হবে, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে হবে। না হলে আমরা যারা হঠাৎ করে সেই উদ্যোক্তা হতে চাই তাহলে তাদের মানে কষ্টের শেষ থাকবে না, হয়তো বেশিরভাগ মানে এমনিতেই ঝরে যেতে হবে, এ হলো অবস্থা। তো সবার কাছে আরো দাবি যে যে পলিসিতে আমরা লাইসেন্সিং গুলো করি বা বিজনেস পলিসি যে জায়গা, আমাদের নিজেদের উদ্যোক্তা হওয়ার আগে সেটার জন্য অন্তত 6 মাস একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে আমাদের থাকা উচিত, এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত, না হলে মাঝপথে এসে খুবই কষ্ট। করোনার সময় তো নিশ্চয়ই একটা ঝামেলা হয়েছে, একটা প্রবলেম ফেস করতে হয়েছে, সেটা কিরকম ছিল? করোনার সময় মনে করেছি যখন করোনা শুরু হয়েছে ছোটখাটো অনেকেই তো চুরি করে দোকান খুলছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাইছে, কিন্তু আমরা একটু উপজেলার মধ্যে একটু বড় হওয়ার কারণে সবাই জানে, উপজেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ সবাই আমাদের চিনে বা জানে বিষয়টা এরকম। তো আমরা যদি খুলে রাখছি তো আমাদেরকে এমন বলা হয়েছে ভাই আপনারা যদি এরকম করেন তো আমরা অন্যদেরকে বন্ধ করব কি করে। তো লজ্জার খাতিরে হোক বা কৌশলের নিজের মানবিকতার খাতিরে হোক আমরা কিন্তু বন্ধ রাখতে হয়েছে। তো ওই সময় আমরা যখন চিন্তা করে দেখছি, আমি তখন ওই সময় চিন্তা করে দেখছি যে করোনা যদি চলে যায় বা এইভাবে থাকে আমি হয়তো 6 মাসের বেশি সার্ভাইভ করতে পারবো না, কিন্তু টিল নাও আল্লাহ তাআলা এখনো রাখছে। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এখনো রাখছে, আমরা এখনো হাল ছাড়িনি, ইনশাল্লাহ পারবো। এর মধ্যে ইকোনমিক্যাল কন্ডিশন বা পৃথিবীর যে অবস্থা, বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যতবারই ঘুরে দাঁড়াতে যাচ্ছি ততবারই কোনো না কোনো একটা সমস্যা কিন্তু এসে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা ওই যে দেখলাম যে সফলতার যে মূল যে একটা চাবিকাঠি, স্লো বাট স্টেডি, নেভার গিভ আপ, এইসব পলিসি নিয়ে মোটিভেশন নিয়ে আমরা কিন্তু চলছি। জানি না কতদূর যেতে পারবো, তবে আশাবাদী আমরা পারবো।
ইনশাল্লাহ আমরা টিকে থাকতে পারবো, ভালো কিছু দিতে পারবো। তো এই মুহূর্তে সুন্দরবন যদি কেউ যেতে চায় তাহলে তার কত টাকার প্রিপারেশন নিতে হবে সুন্দরবন ট্যুরের জন্য? রাইট, একজনের। একজনের জন্য না, অ্যাকচুয়ালি সুন্দরবন আমরা বলি, আমাদের সাতক্ষীরার একটা ব্র্যান্ড স্লোগান আছে যে সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। মানে একদম যেখানে গাড়ি থেকে নামার সাথে সাথে সুন্দরবন শুরু, যেটা বাংলাদেশে আর কোথাও এই ফ্যাসিলিটিসটা নাই। তো আমি যদি বলি বন্ধু, তোমাকে দুষ্টমি করেই বলি যে তুমি যদি সুন্দরবন দেখতে চাও তাহলে গাড়ি থেকে শুধু আসা বাস ভাড়া নিয়ে নামবা, আবার বাসে চলে যাবা, তুমি তো সুন্দরবন দেখতে পাচ্ছ, তাই না? এরকম একটা বিষয় থেকে যাচ্ছে দুষ্টমির চলে। কিন্তু অ্যাকচুয়ালি এখন তো সুন্দরবন আমাদের এখন জুন জুলাই আগস্ট 3 মাস সরকারিভাবে ভিতরে যাওয়া বন্ধ, নিষেধ নিষেধ আর কি এই সময়টা। তো তারপরেও সাধারণত যে সিজনটা আসে সিজনাল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে মূলত ট্যুরিজম সিজনটা চালু হয়ে যায়। তো সেখান থেকে আমরা যদি সাতক্ষীরা দিয়ে ধরি, খুলনাতে একটা পলিসি, মানে সারা বাংলাদেশ থেকে খুলনায় আসতে একটু কম সময় লাগে, আর খুলনা থেকে সাতক্ষীরা বা আমাদের এই শ্যামনগর প্রায় 109 কিলোমিটারের মতো জার্নি আছে, এক্সট্রা একটা জার্নি। তো এই জন্য হয়তো 2.5-3 ঘন্টা একটু বেশি লাগে খুলনার থেকে, কিন্তু খুলনা থেকে আবার সুন্দরবনে ঢুকতে গেলে তোমার প্রায় 4 ঘন্টা লেগে যায়, মানে শিপে বলো বা তোমার বোটে বলো, যে কোনো দিক থেকে। তো সেদিক থেকে আমি বলবো যে খুলনা থেকে সাতক্ষীরা দিয়ে সুন্দরবন দেখাটা আরো অনেক সহজ। এবং এখানে খরচটা আসলে ডিপেন্ড করে তুমি কোন ধরনের সার্ভিসটা চাচ্ছ, কিভাবে সুন্দরবনটা দেখতে চাচ্ছ, একদিনের ট্যুরে নাকি 3 দিন ওভারনাইট, তোমার ওপরে ডিপেন্ড করবে আসলে। তবে এখানে মোটামুটি আছে। মিনিমাম কস্টিংটা কত একেবারে মিনিমাম একদিনের জন্য? একদিনের জন্য মানে আসলে এখানে আমার একটু একটু ইলাবোরেট করতে হবে, না হলে সবাই ভুল বুঝবে। সেটা হলো একজনের ক্ষেত্রে সুন্দরবন দেখাটা কি, সুন্দরবন যখন কেউ পুরো সুন্দরবনটা তো অনেক মানে শত শত নদী এবং জঙ্গলের একটা সংমিশ্রণ। তো সুন্দরবনটা ডাঙা থেকে আসলে ওইভাবে দেখা যায় না। সুন্দরবনটা দেখতে গেলে কোনো একটা ভেহিকেল, মানে তোমার কোনো একটা বোট, বা তাই সেটা ইঞ্জিন চালিত বোট হোক অথবা তোমার বৈঠা বা বোট হোক অথবা শিপ, এটা তোমার লাগবে। তো তুমি যদি একা আসো, একটা বোট নিয়ে ঘুরতে তোমার যে খরচ হবে, তুমি যদি 20 জন বা 25 জন আসো, ওই বোটের জন্য কিন্তু একই খরচটা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি আসলে টিমের সঙ্গে ঢুকে যাবে। জি জি জি, একা হলে সেটাও আর একটা পলিসি আছে, মানে এটা অনেক সময় আমরা ব্যবস্থা করে দিই, কিন্তু যারা সচরাচর আসে একটা টিম হয়ে, তারা সিঙ্গেল বাইরের কাউকে নেওয়াটাকে অনেকে বিব্রত বোধ বলে মনে করে এবং সিকিউরিটি ইস্যু হয়ে থাকে। হ্যাঁ, এর জন্য আমরা সাধারণত বলি যে 8 থেকে 10 জনের একটা টিম আসেন বা 4 জনের ফ্যামিলি মিলে একটা টিম আসেন, তাহলে আমরা তাদেরকে রিসোর্টে থাকার ব্যবস্থা, ইভেন আমাদের যে বোট গুলো আছে প্রত্যেকটা বোটে থাকা খাওয়ার ব্যবস্থাও থাকে যদি তিনি ওভারনাইট থাকতে চান। তো ওনারা আসলে ওনাদের যাবতীয় মানে ফরেস্ট যে রেভিনিউ থাকে, ফরেস্ট গার্ড থাকে, গানম্যান থাকে, মানে বাংলাদেশে অন্য জায়গায় ঘুরে বেড়ানোর বিষয়টা একরকম, আর সুন্দরবনে ঘোরার বিষয়টা আসলে অন্যরকম, কারণ এখানে তো বাঘ তো খোলাই থাকে, ও তো আর খাঁচাই থাকে না। তাহলে এখানে সিকিউরিটি খুব মেইন একটা ইস্যু থাকে, যে একটা হলো নদী, সে সাঁতার জানার একটা বিষয়, সাঁতার জানলেও সমস্যা, নদীতে তো কুমির আছে, অন্যান্য হিংস্র প্রাণী আছে, বনে ওঠাটাও বিপজ্জনক নির্দিষ্ট গাইড না থাকলে, কারণ বনে ওঠাটাও বাঘ থাকে, সাপ থাকে, নানা রকম হিংস্র জন্তু থাকে। সো এটা একটু আসলে ডিফারেন্ট, তবে অবশ্যই মজাদায়ক। অনেক সুন্দরবন ভ্রমণের অনেকগুলো বিষয় আছে, যেটা হলো তোমাকে তোমার অজান্তেই তোমাকে হিলিং ক্যাপাসিটি, মানে হিলিং প্রসিডিওর আছে, যেটা তুমি সুন্দরবন ঘুরে গেলেই বুঝতে পারবা যে তোমার শরীরের মেকানিজম চেঞ্জ হয়ে গেছে, শরীর সুস্থতা বোধ করা হচ্ছে। এটা অন্যান্য জায়গার তুলনায় সুন্দরবনের এই হিলিং পাওয়ারটা একটু বেশি থাকে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে খরচ কিরকম হতে পারে একজনের জন্য? আমি বারবারই কিন্তু একটা জায়গায় বলছি যে আসলে একটা টিম, আমি একটু সহজ করে দিই, একটা টিমই গেল, 10 জনের একটা টিম গেল, সেই 10 জনের টিম গেলে পার পার্সন খরচ কিরকম হতে পারে? এটা কি একদিনই থাকবেন ওনারা? কি একদিনেই আজকে আসবে এসে আজকে চলে যাবেন?
সুন্দরবন গেলে তো কেউ একদিনে চলে আসে না, একটা রাত স্টে করে তারপরের দিন বা তারপরের দিন আসে। তো মিনিমাম প্যাকেজটা কি? মিনিমাম প্যাকেজটা আমরা সচরাচর যাদেরকে বলি যে যদি কেউ ঢাকা থেকে, সাপোজ তুমি ঢাকা থেকে আসবে, একটা টিমই আসবে, তাহলে যদি তিনি একটা রাত থাকতে চায়, একটা রাত থাকার জন্য দুইটা পলিসি আছে। একটা হলো সে যে বোটে ঘুরবে সে বোটে থাকতে পারে, অথবা কোনো রিসোর্টে বা হোটেলে থাকতে পারে সুন্দরবনের একদম কিনারে, সুন্দরবনের মধ্যে। তো ঢাকা থেকে এখান থেকে আসা যাওয়ার টিকিট সাধারণত 600-700 টাকা, 1000 টাকা, বা বেশি লাক্সারিয়াস হলে 1500 টাকা স্লিপিং কোচ গুলো আছে। তো নর্মালি 600-700 টাকায় ঢাকা থেকে আমাদের শ্যামনগর পর্যন্ত আসা যায়। শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত বা সুন্দরবনের একদম জায়গা, এখান থেকে মাত্র 15 কিলোমিটার। এখানে ইজি বাইক, মাইক্রো বা অন্যান্য কিছু আছে, হয়তোবা ধরে নিচ্ছে 100 টাকা। আর ওখানে গিয়ে যে বোট সার্ভিসে যাবে, একটা বোট সর্বনিম্ন লাগে হলো 4 ঘন্টা বা একটা দিনের জন্য ঘুরলে রেভিনিউ টিউ সহ সবকিছু মিলে সর্বোচ্চ 4 থেকে 6 হাজার টাকা খরচ। একটু বেশি সময় থাকলে 10 হাজার টাকা খরচ মাত্র। তা 10 জন যদি আসে, সারাদিন সে সুন্দরবনে ঘুরবে, তার সুন্দরবন ঘোরা খরচ মাত্র 10 হাজার টাকা, তার মানে পার হেড 1 হাজার টাকা। যদি আরো বেশি লোক আসে তাহলে কস্টিংটা কিন্তু আরো কমে যাচ্ছে। সারাদিন সে সুন্দরবনের মধ্যেই থাকবে, রেভিনিউ টিউ দিয়ে সবকিছু দিয়ে। হ্যাঁ, এরপরে সে যখন যে মানের হোটেলে থাকবে, যে মানের খাওয়া খাবে, এটা অ্যাজ ইউজুয়াল, বরং এখানে খাবার টাটকা এবং আরো অন্যান্য জায়গার চেয়ে অনেক সস্তা। আমি মনে হয় খাবার খরচ বাদ দিলে পার পার্সনের খরচটা আসলে আসে খাদ্যগুলোর 2400 টাকা। সুন্দরবন ঘুরে আসা যাবে খাবার খরচ বাদ দিলে। হ্যাঁ, আমার মনে হয় 3000 টাকায় একটা পার্সন, মানে স্টুডেন্টরা তো 3000 টাকা, আমরা এরকম বাজেট ট্যুর মাঝখানে যেটা করে খাবার সহ হয়ে যাবে। সম্ভব। আচ্ছা, এটা হচ্ছে কি একেবারে ইকোনমি ট্যুর। আর লাক্সারি ট্যুরের হিসাবটা কিরকম? আমি যতটুকু শুনেছি লাক্সারি ট্যুরে একটা কাপলের একজন পার হেড বোধহয় 14-15 হাজার টাকা খরচ হয়ে যায় একজনের জন্য লাক্সারি ট্যুর। লাক্সারি ট্যুর বলতে আমরা যেটা বলছি, আমাদের এখানকার সুন্দরবনে আমাদের এই যে শ্যামনগরের যেসব বোটগুলো আছে, এখানে পানির লবণাক্ততা খুলনার অঞ্চলের চেয়ে একটু বেশি, যে জন্য এখানে কোনো শিপ নিয়ে আসলে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেজন্য এখানে নদী বা যে নদীগুলো আছে এদের নাব্যতা কম, এবং সব জায়গায় ওই শিপগুলো চলতে পারে না। এজন্য আমাদের এখানে যে বোটগুলো আছে সাধারণত কাঠের তৈরি করা হয়, ইঞ্জিন দিয়ে করা হয়। এখানের একটা নর্মালি 10-12 জন, 12 থেকে 14 জনের একটা টিম, আমরা 3 দিনের জন্য সুন্দরবনের ভিতরে প্রবেশ করি, সাধারণত 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকায় প্যাকেজ অনুযায়ী। 3 দিনের জন্য সরকারি রেভিনিউ, গানম্যান, খাওয়া, 5 বেলা খাওয়া দাওয়া সহ সবকিছু মিলে 12 থেকে 15 জনের একটা টিমের জন্য 1.5 লক্ষ টাকা সর্বোচ্চ খরচ হয়। 1,20,000 হতে পারে। তো সেই হিসাবে এখানেও কিন্তু 3 দিনের একটা ট্যুরের সোজা হিসাব 8 থেকে 9,000 টাকার মধ্যে কিন্তু একটা প্যাকেজ হয়ে যাচ্ছে। সরি। আর এটা হলো কি সবচেয়ে মানে কি বোট অনুযায়ী লাক্সারি বলতে, এই যে ট্রলার গুলোতে তো আর লাক্সারি হচ্ছে না যেহেতু কাঠের, কিন্তু লাক্সারি হলো এবার যখন আমরা শিপ নিয়ে আসতেছি, শিপ মানে যেটা হলো আমরা অনেকেই মানে এখন শিপ মানে ছোটখাটো টাইটানিকই বলা চলে, খুব লাক্সারিয়াস হয়ে যাচ্ছে। এবার খুলনাতে বেশ লাক্সারি সর্বোচ্চ। ঢাকা বরিশালের লঞ্চ ছিল কেন? সেটাও ওই লঞ্চের মতোই আর কি বলা চলে। হ্যাঁ, আমি হচ্ছে ওগুলোর একটা থিম থাকে, আর টুরিস্ট শিপ গুলো আরেকটু সুন্দর হয়, স্পেশালি টুরিস্টের জন্য ডিজাইন করা থাকে। হ্যাঁ, স্পেশালি টুরিস্টের জন্য ডিজাইন করা থাকে। এদের হিউজ সুন্দর ডাইনিং রুম থাকে, কনফারেন্স রুম থাকে, এসি নন এসি সব রকম ফ্যাসিলিটিস থাকে ওখানে। আবার ওই যে ঢাকা বরিশালের যে লঞ্চ গুলো আছে, ওই লঞ্চ গুলোর মধ্যে ওটা দিয়েও ট্যুর করা হয়, তখন আর ওটাকে লাক্সারিয়াস বলা হয় না, তখন ওটা একটু বাজেট ট্যুর বলা হয় আর কি। হ্যাঁ, ওটাতে যেহেতু লোক সংখ্যা অনেক বেশি থাকে। পার হেড কিরকম খরচ আসতেছে এরকম? লাক্সারি ট্যুরে আমরা এবছর খুলনা থেকে আমরা সাধারণত প্রায় 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত প্যাকেজ গেছে পার হেড 3 দিন। 14,000 25,000 ডিপেন্ড করে সেই এসি নন এসি।
এসি নন এসি খাবারের ধরন, তার সার্ভিসের ধরন সবকিছু মিলায়। তবে 14 থেকে টাকা পার হেড। জি, এইটার মূল সময়টা হচ্ছে গিয়ে নভেম্বর থেকে স্টার্ট হবে, কিন্তু এখনো কিছু কিছু ট্যুর যায়। অক্টোবর থেকে হয়, কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই 5টা মাস খুবই উপযোগী থাকে, সুন্দরবন শান্ত থাকে। হ্যাঁ, এরপরে মানে সমুদ্রে রোলিং বেশি হয়, মানে ঢেউ মাত্রা বেশি হয় এবং তখন নিরাপত্তার ঝামেলা থাকে। জি জি জি। আর মধু প্রাইসটা কিরকম পাচ্ছি আমরা সোনার বাংলা শপিং মল থেকে? আগে প্রথম জানতে হবে মধুর তো যেসব গুণাবলী আছে, কোরআন হাদিস বর্ণিত যেসব গুণাবলী আছে, এটা তো আসলে প্রকৃত মধুর মধ্যেই থাকে। আর সেই তুলনায় সুন্দরবন এমন একটা জায়গা, পৃথিবীর সুন্দরবন শুধু আমি যে কথাটা বলি, সুন্দরবন শুধু আমার বা আমার শ্যামনগরের, সাতক্ষীরার বা বাংলাদেশের সম্পদ না, সুন্দরবন তো আসলে সারা পৃথিবীর সম্পদ। তো সেই সারা পৃথিবীর সম্পদের মধ্যে একটা বিরল বৈশিষ্ট্যের সম্পদ এটা, এখনো একমাত্র ম্যানগ্রোভ, যেখানে 100% সব লবণাক্ততা এবং এটা শ্বাসমূল দিয়ে থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই সুন্দরবন আমাদের যে সম্পদ দিচ্ছে তার মধ্যে অন্যতম একটা সম্পদ হলো মধু। আশ্চর্যজনক হলেও প্রায় বছরে প্রায় 3 থেকে 4 লক্ষ কেজি, আমি কেজির হিসেবে বললেই সহজ হয়ে যায়, 3 থেকে 4 লক্ষ কেজি মধু উৎপাদন করে সুন্দরবন আমাদের জন্য। এবং এর মধ্যে থেকে আমরা প্রায় 2 থেকে 2.5 লক্ষ মধু আমরা এটাকে সঠিকভাবে আহরণ করতে পারি। এই 2 থেকে 2.5 লক্ষ কেজি মধু সারা বাংলাদেশে সরবরাহ হয়, ইভেন এটা সারা পৃথিবীতেও চলে যায়। আশ্চর্যজনক হলেও কষ্টকর বিষয় হলো মধু ভারতের সুন্দরবন অংশেও কিন্তু হয়, কিন্তু বেশিরভাগ 4 ভাগের 3 ভাগ হয় কিন্তু আমাদের অংশে। অথচ ভারত কিন্তু তোমার ওই যে জিআই পণ্যের যে কোয়ালিটিটা, মানে সত্যটা পেয়েছে, ওটা নিয়ে আমাদেরও কাজ হচ্ছে। ওটাও আমাদের দাবির জায়গা বন বিভাগ সহ বাংলাদেশ সরকারের কাছে, যেন মধুর জিআই সত্যটা আমাদের বাংলাদেশেরই থাকে। তো সেই জায়গা থেকে মধুর কিছু, সুন্দরবনের মধুর কিছু বৈশিষ্ট্য আছে। স্পেশাল যে বৈশিষ্ট্য সেটা হলো সুন্দরবনের মধুতে কিছু পোলেন থাকে, মানে একটা স্তর থাকে উপরে, তার মধ্যে কিছু ফেনা ফেনা তৈরি হয়ে যায় এবং এটার লিকুইডিটি অত্যন্ত পাতলা থাকে। এবং সুন্দরবনের মধুটা মূলত খলিশা, গরান, কেওড়া, বাইন, গোল এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে। ফুলের ধরন এক এক সময় বনে এক এক রকম ফুল ফোটে, আর সেই ফুলের ওপরে ধরনের উপর নির্ভর করে মধুর বৈশিষ্ট্য, স্বাদ, রং সবকিছু চেঞ্জ হতে থাকে। এবং আরেকটা বিষয় হলো মধু, যখন এই মধুটা আমরা অনেক দেখেছি একসাথে যখন আমরা একটা ড্রাম করি বা কোনো কিছু একটা প্যাকেজিং করা হয়, প্রকৃত মধুটা একটু বেশি দিন থাকলে বা একটু বেশি ঝাঁকি লাগলে এটা কিন্তু তোমার অনেক সময় দেখছি আমাদের মানে ওই পাত্র সহ ব্লাস্ট হয়ে যায়। এরকম একটা গুণাবলী কিন্তু আমাদের এই মধুতে আছে। এই মধুর আবার 2টা কোয়ালিটি আছে। কোয়ালিটি বলতে সাধারণত খলিশা, গরান এই মধুটাই সবচেয়ে টেস্টি এবং ভালো বলা হয় গুণগত মানের দিক থেকে। পরের গুলো যদিও আরেকটা হলো তোমার চাকের মধু, আরেকটা হলো তোমার চাষের মধু। চাষের মধু কি, যারা সারা বছর এই যে তোমার লিচুর মধু, সরিষার মধু, এইসব মধুগুলো সারা বাংলাদেশে আহরণ করে, এই মধুর সিজনে, সুন্দরবনে মধুর সিজনে ওই বক্স গুলো এনে তারা আমাদের যে লোকালয় বা বনের পাশে ওইভাবে রাখলে ওখান থেকেও কিছু মধু, ওই সেম ক্যাটাগরির মধু আসে, কিন্তু কোয়ালিটিতে কিন্তু চাকের মধু আর বক্সের মধুর মধ্যে আকাশ পাতাল একটা ফারাক কিন্তু থেকে যায়। তো ওই জায়গা থেকে আমরা যখন দেখছি, আমরা যখন চাকের মধুগুলো নিই, সাধারণত মোয়ালরা, আমরা এটাকে নাম দিয়েছি জীবনবাজির মধু। তুমি জানলে অবাক হয়ে যাবে বন্ধু, প্রতি বছর প্রায় 3 থেকে 12 জন মোয়াল বাঘের আক্রমণে মারা যায় অথবা অসুস্থ হয়ে পড়ে। আমাদের এখানে সবচেয়ে ধারে কাছে একটা ইউনিয়ন আছে, গাবুরা ইউনিয়ন, সেই ইউনিয়নে প্রায় 1200-র বেশি বাঘ বিধবা আছে। এটা ছোটখাটো কোনো বিষয় না। এখন তুমি যে বললে আমাদের মধুর দাম কেমন হওয়া উচিত, আসলে আমাদের যে মধুর দাম, এটাকে আসলে
আর কি এটা কি মূল্যায়ন করা যাবে, এর কি দাম দেওয়া যাবে বলো বন্ধু? কিন্তু তারপরও আমি একটা কথা বলবো যে আমরা মোটামুটি মানের একটা মধু খেতে গেলে, ভালো প্রকৃত মধু খেতে গেলে তুমি 1200 টাকার নিচে আর ওইটা সুন্দরবনের প্রকৃত মধুটা পাবে না। যেটা পাবে তাহলে বুঝতে হবে তোমার ওটা হলো, ওটার মধ্যে ঝামেলা আছে। তোমার সোনার বাংলা সুপার মল থেকে যে ইউনিটটা যায়, একটা মধুর একটা 1 কেজির যে একটা বোতল বিক্রি হয়, সেটা কত টাকায় বিক্রি হয়? আমরা এটা অনলাইনে মাত্র 1450 টাকা দিচ্ছি বন্ধু। এটাই জানতে চাচ্ছি। জি জি জি, থ্যাংক ইউ। মানে অনেক বেশি বললাম, না হলে তুমি মধুর বৈশিষ্ট্য না জানলে তো ভালোভাবে তুমি এ করতে পারবে না। অনেক পারবো না, হ্যাঁ। তো তোমার ব্যবসার জার্নিটা শুনে আমার খুব ভালো লাগলো। আমাদেরই বন্ধু বান্ধব এখন কোটি কোটি টাকার ব্যবসা নিয়ে বসে আছে, কোটিপতি। তো ভালো লাগে না ভালো লাগে বন্ধু, আমি বলি প্রতিষ্ঠানে কর্ম করে তাদের রিজিক আসতেছে তোমাদের প্রতিষ্ঠানের উসিলায়, সেটা শুনতেও ভালো লাগে, বলতে ভালো লাগে। তো তোমার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমাদের ইন্টারভিউ বা আড্ডা যেটাই বলি আজকে এখানেই শেষ করছি। শেষ করার আগে যদি তোমার কিছু বলার থাকে ধন্যবাদ। হ্যাঁ বন্ধু, অল্প একটু বলার আছে। প্রথমত তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অনেক অনেক কিছু। আর তোমাকে আমন্ত্রণ, তোমার মাধ্যম দিয়ে তোমার যারা ভিউয়ার্স আছে, তোমার যারা সাবস্ক্রাইবার আছে, সবাইকে সুন্দরবন দেখার আমন্ত্রণ এবং সত্যিকার অর্থে সুন্দরবনের মধু খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আর তোমার মাধ্যম দিয়ে বা তোমার চ্যানেলের খবর দিয়ে যারা আসবে তাদেরকে আমি চেষ্টা করব বন্ধুর আন্তরিকতায় আরো যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব, সেটা সার্ভিসের ক্ষেত্রে হোক, প্রোডাক্টের ক্ষেত্রে হোক, আমরা দিব। তাই সেটা খুলনাতে হোক অথবা সাতক্ষীরাতে হোক। আরেকটা জিনিস তোমার মাধ্যমে, একটা যেহেতু তোমার এটা উদ্যোক্তাদের নিয়ে কথা, আমি শুধু এইটুকুই বলবো, উদ্যোক্তারা খুব কষ্টের মধ্যে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ইনভেস্টিং এবং বিজনেস যে পলিসি, উদ্যোক্তাদের লাইফে অনেক বড় বড় ঝড় আসে। আমরা শুধু সফলদেরই দেখে থাকি, কিন্তু তাদের স্ট্রাগলটা আমরা দেখি না। তো যারাই আমরা সফলদের অনুসরণ করব, তার পিছনের স্ট্রাগলিংটাও আমরা অবশ্যই মনে রাখবো, সেটা জানার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধু, সবাইকে সোনার বাংলা পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ এবং সেই সাথে সুন্দরবন দেখার আমন্ত্রণ, নিমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার বাপের বাগে খাইছে, আমার চাচারে খাইছে, দুলাভাইরে খাইছে। যে মধুতে জীবন বাজি থাকে, সে মধুতে স্বাদ বা দাম নয়, বিশুদ্ধতা জরুরি। সুন্দরবনের খাঁটি মধু শুধু একটি পানীয় নয়, একটি জীবন যুদ্ধের ফসল। 2017 সাল থেকে সোনার বাংলা পরিবার সুন্দরবন কেন্দ্রিক শ্যামনগর তথা সাতক্ষীরার এক বিশ্বস্ত ব্যবসায়িক ও সেবাদান প্রতিষ্ঠান, যা এই দীর্ঘ সময় ধরে এই অঞ্চল সহ দেশি বিদেশি পর্যটকদের অত্যন্ত আন্তরিকতায় কোয়ালিটি বিজনেস ও কোয়ালিটি সার্ভিস প্রদান করছে। প্রশাসনের মাধ্যমে আমার একটা দাবি থাকবে, সুন্দরবনের মধু বিক্রি করতে হলে তাকে আসলে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া বা একটা নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। কিন্তু যে ব্যক্তি সুন্দরবনের মধু খাবে, সুন্দরবন মধু মনে করে, সে যেন প্রকৃতভাবে সুন্দরবনের মধুটাই খায়। উপকূলীয় প্রতিবেশ গবেষণা উন্নয়ন সংস্থা এবং সোনার বাংলা পরিবারের যৌথ উদ্যোগে শ্যামনগর উপকূলীয় এলাকার প্রকৃত মওয়ালদের কাছ থেকে আমরা সংগ্রহ করি সুন্দরবনের খলিশা এবং গরান ফুলের মধু। এটি সম্পূর্ণ প্রাকৃতিক, ঔষধি গুণ সম্পন্ন এবং স্বাস্থ্যসম্মতভাবে ফিল্টার করা। আমরা কোনো ভেজাল বা প্রসেসিং এর নামে মধুর গুণাগুণ নষ্ট করি না। প্রকৃত সুন্দরবনের মধুর বৈশিষ্ট্য জানুন, সত্যিকারের খাঁটি মধুর স্বাদ নিন। সুন্দর মোড়কে বাড়তি খরচ না করে কিছুটা দায়বদ্ধতা মিটানোর সূক্ষ্ম প্রয়াসে একটু সাদামাটা পরিবেশনে মধু বিক্রির মাধ্যমে আমরা বাঘ বিধবা এবং মোয়াল পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছি। আমি ইউনুস গাজী, 20 বছর যাবৎ এই সুন্দরবনে আমরা এই মধু কাটি। সুন্দরবনের খাঁটি মধু পেতে হলে সোনার বাংলা পরিবার থেকে সংগ্রহ করবেন, ইনশাল্লাহ এরকম চাপা মধু পাবেন। আপনার আন্তরিক সচেতনতা এবং ভালোবাসা এই মোয়ালদের জীবন বদলে দিতে পারে। সুন্দরবনের খাঁটি মধুর বৈশিষ্ট্য জানতে অথবা অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন। মৌকাটা ছাই সালাম দাও আল্লাহর রাসূলের পাই, মৌকাটা বুগুই।